নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ, ভারতের কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। এই নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, শুনুন। এটা চীন মাঝে মাঝে বলে, কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না, মানে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায়। কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই, কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এবং সেখানে যেহেতু একটা মিক্সড হোম, মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান, বাটি, দার্ডিক পিপল, এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান। সুতরাং এবং এটা একটা ক্রস রোড, যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া, টিবেট এবং ভারতবর্ষের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট, যেটাকে আমরা বলি, যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, ওপরে দেখবো যে শাসগাঁও বলে একটা জায়গা আছে। সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে। সুতরাং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ, যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এই জিওপলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে। এবং আমরা এটা অতীতেও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে সমস্যা হয়েছিল, এ ধরনের ঘটনা বারবার করে ধরে। যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন লে প্যালেস, ম্যাগনেটিক হিল, জানসার ভ্যালি, সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে। তো এটাতে তেমন কোনো আমাদের সাড়া দেওয়ার দরকার নেই, এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। 65 সালের আগেই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল। প্রায় 1500 কিলোমিটার রাস্তা বানিয়েছিল, তিবেতের সঙ্গে উইগুরের রাস্তা। আমাদের তখন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু ভারত কিছু করার জায়গায় ছিল না। যাই হোক, সেটা তো পুরনো ইতিহাস। এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা আকসাই চীন ভারতেরই অঙ্গ, এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যে এখানে আমরা 7টা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে, আমরা এখন নির্বাচন করতে পারছি না, পরে হবে। এটা প্রত্যেকবারই এটা বলা হয়, এটা আজকেই প্রথম নয়, বহুদিন থেকেই বলা হচ্ছে। সুতরাং এটা নতুন কোনো কিছু নয়, এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না। চায়না যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো, আকসাই চীনের মধ্য দিয়েও কি গেছে, এবং সেটা চায়না পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে, তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না। তো হতো না কিনা বলতে পারছি না, ভারত অ্যাটলিস্ট প্রোটেস্টটা সে তখন কিন্তু কোনো প্রোটেস্ট তখন জানায়নি। এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত তা কিন্তু নয়, এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র। চায়না আমাদের আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, নদীর নাম, পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে, ওরা এটাকে সাউথ তিবেত বলছে। তো সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে, এবং চায়না কিন্তু এখনো বলে এটা ওদের অঙ্গ, এবং ওদের স্কুলের বইতেও লেখা থাকে যে ভারত তাদের অরুণাচলের অংশটা কেড়ে নিয়েছে। যাই হোক, এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি। ফেলিওর যদি হয়ে থাকে আমাদের 62 সালের আগেই হয়ে গেছে, এবং সেটা আমরা রুখতে পারিনি। হ্যাঁ, এই নিয়ে অবসরপ্রাপ্ত সেনা অধিকর্তা কর্নেল সৌমিত্র রায় এবং প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী ঠিক কি বলছেন, শুনুন। কোনোদিনই কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু আমাদের ছিল না বা এখনো নেই, কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা চাই না কোনো প্রতিবেশী দেশ অ্যাগ্রেসিভ অ্যাকশন করে আমাদের দেশের কোনো অংশ দখল করে নিক বা আমাদের দেশের কোনো অংশকে ম্যাপের মধ্যে তাদের অংশ বলে দেখাক।
সেটাও অ্যাকসেপ্টেড না। এটা একটা catch-22 সিচুয়েশন আমি বলবো না কি ভারতবর্ষ উইক। আমরা কিন্তু অত্যন্ত স্ট্রং নেশন ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ মিলিটারি স্ট্রেংথ, আর সিমিলারলি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ ইকোনমিক স্ট্রেংথ। কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব আমাদের কোনোদিনই ছিল না। এবারে আমরা যা দেখছি, প্রত্যেকবারই কিন্তু আমরা দেখি যে চাইনিজদের কিন্তু বিশ্বাস করা যায় না। তারা একটা জলের ওপরে চলন্ত হাঁস যখন জলে চলে, ওপরে তাদের মনে হয় স্থির, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি জলের তলায় তাদের পা দুটো মুভমেন্ট করে যায়। তো চাইনিজদের হচ্ছে এই পলিসি। তারা কিন্তু ফিজিক্যালি বা অপারেশনালি বা মিলিটারিলি কোনো দেশের মধ্যে অ্যাগ্রেশন করার তাদের পলিসি না। তাদের পলিসি হচ্ছে ইকোনমিক ইনভেশন। একটা দেশকে ইকোনমিক ইনভেশন করে সেখানে ঋণে জর্জরিত করে যে ছোট ছোট দেশগুলো আছে, তারপর সেই দেশগুলোকে দখলদারি করা, সেটা আমাদের সঙ্গে ওরা পারবে না। কিন্তু আমরা অত্যন্ত নিবিড়ভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিলিটারিলি উই আর ভেরি স্ট্রং, and rightly we can even defend that we can fight three-front war. ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কটা কোনোদিনই কিন্তু স্থিতাবস্থায় ছিল না, চিরকালই অম্ল মধুর। এবং এই অধিকাংশ ক্ষেত্রে ভারতের সঙ্গে চীনের সম্পর্কে যে অম্ল মধুর সম্পর্কটা, সেটা চীনের দায়িত্ব। কারণ চীনই মাঝে মাঝে এটাকে অম্ল করে দেয়, কখনো কখনো মধুর স্বাদে নিয়ে আসে। তো এখন সেই অম্লর জায়গাটা চলছে। এটা চীনের নিজস্ব বৈদেশিক নীতি, এবং ওরা ভারতকে তখনও খুব যে স্থিতাবস্থা সুস্থ একটা সম্পর্কের মধ্যে রাখবে, সেটা ওরা চীন করতে দেয় না। তো এটাকে এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ভারত সরকার সঠিক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে এবং বৃহত্তর একটা প্রেক্ষাপট রয়েছে। আমি মনে করি, আশা করি যে এই সমস্যার সমাধানও সুষ্ঠুভাবে হয়েছে। চীনের জমি দখল নিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতের 1 ইঞ্চি জমিও কোনো দেশ দখল করেনি। 2020 সালেই রাহুল গান্ধী অভিযোগ করেন, ভারতের বড় এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। পরে বারবার একই দাবি করেন রাহুল গান্ধী। ভারতের 1 ইঞ্চি জমিও কোনো দেশ দখল করেনি, এমনই কিন্তু বলা হয়েছিল নরেন্দ্র মোদীর তরফে। ভারতের বড় এলাকা নিয়ন্ত্রণ করছে চীন, এমন অভিযোগ রাহুল গান্ধী তোলেন। 2020 সালে এমন অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। পরে বারবার একই দাবি করে গিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তিনি ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। আপনাদের শোনাবো রাহুল গান্ধী কি বলেছেন। চীনের জমি দখল নিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে ভারতের 1 ইঞ্চি জমিও কোনো দেশ দখল করেনি। অন্যদিকে 2020 সালেই রাহুল গান্ধী অভিযোগ করেন, ভারতের বড় এলাকা নিয়ন্ত্রণ করছে চীন। পরে বারবার একই দাবি করে গিয়েছেন রাহুল গান্ধী। नहीं, यहाँ पे तो सब लोग कह रहे हैं कि चाइना की सेना घुसी है और इनकी जो पहले जो ग्रेजिंग लैंड होती थी वो ले गए हैं, वहाँ ये जा नहीं सकते हैं। तो यहाँ तो क्लियरली सब लोग कह रहे हैं। प्रधानमंत्री जी ने कहा 1 इंच ज़मीन नहीं गई, मगर वो सच नहीं है। तो ये तो यहाँ आप किसी से भी पूछ लीजिए, वो आपको बता देंगे। চীনের জমি দখল নিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ভারত 1 ইঞ্চি জমিও দখল করেনি। অন্যদিকে রাহুল গান্ধী তিনি কিন্তু অভিযোগ করছেন, তিনি 2020 সালেও অভিযোগ করেছিলেন। এরপর 2023 বারবার তিনি একই অভিযোগ করে গিয়েছেন যে ভারতের জমি দখল করছে চীন, বড় এলাকা নিয়ন্ত্রণ করছে চীন, এমনই অভিযোগ কিন্তু করেছিলেন রাহুল গান্ধী। পাল্টা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঠিক কি বলছেন শুনুন। Indian land was taken by China between 1958 and 1962. Some of it was before 58 also. So when you keep saying land taken by China, please understand this land was lost in 1962. I see efforts made to mislead the country.
I give you 3 examples. Example 1, people are saying Chinese are building villages on the border. Where is the village built? It is built in a place called Longju, which the Chinese attacked and occupied in 1959. There's a statement of Nehru. So if you look at the Google map, please look at that village and triangulate it with what Nehru said to the parliament in 1959. Then Rahul Gandhi and the Congress talk about a bridge in Pangong Tso in Ladakh. This bridge is being built at a place where the Chinese came in 1958 and then retook in 1962. Recently, I just saw Congress spokesman saying, the Chinese have built a road in Shaksgam Valley and this has great concerns for Siachen. Possibly it has concerns for Siachen. When was Shaksgam Valley occupied by whom? Shaksgam Valley was allowed by Nehru to be part of Pakistan-occupied Kashmir, and Pakistanis handed it over to China in 1963. So the Congress party is holding Modi responsible for Nehru's actions in 1949 and for Bhutto's actions in 1963. But apparently they have no culpability. লাদাখে চীনা দখলদারি নিয়ে কংগ্রেসকে দুষলেন অমিত মালব্য। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন মালব্যের। 1962 সালের চীনের আগ্রাসনের শিকার হিয়াং কাউন্টির এলাকা। মালব্য এমনই কিন্তু বলছেন, অমিত মালব্য তিনি এমনই অভিযোগ করেছেন। হিয়াং কাউন্টির 5 এলাকা উল্লেখ করে চীনা হিয়াং কাউন্টির 5 এলাকা উল্লেখ করেছে চীন। লাদাখে চীনা দখলদারি নিয়ে কংগ্রেসকে দুষলেন অমিত মালব্য। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন মালব্যের। 1962 সালের চীনের আগ্রাসনের শিকার হিয়াং ও হেকাং কাউন্টির 2টি এলাকা এমনই কিন্তু বলা হচ্ছে। অমিত মালব্যের তরফে হিয়াং কাউন্টির 5 এলাকা উল্লেখ করে চীনা দখলদারির সাল তারিখের উল্লেখ সমাজ মাধ্যমে অমিত মালব্যের। অমিত মালব্যের এই টুইটের পাল্টা কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় তিনি ঠিক কি বলছেন শুনুন। জওহরলাল নেহরু তার আগের কোনো কংগ্রেস নেতার নাম বলেনি। ও কপাল ভালো বলেনি যে ব্রিটিশ পিরিয়ডে এরকম ছিল। 12 বছর ধরে একটা সরকার চলছে। তো কংগ্রেস পিরিয়ডের 62 সালে চীনের যুদ্ধের কথা, আমরা চীনের যুদ্ধে সে সময় 62 সাল আর আজকের দেশ এক। আমরা পরাজিত হয়েছিলাম ঠিকই, কিন্তু ওনারা তো এই ইতিহাসটা বলেন না যে নাথুলাতে পিটিআর ইন্দিরা গান্ধী চায়নাকে বাইরে বার করে দিয়েছিল। আগ্রাসন যখন আমাদের সিকিমে করেছিল নাথুলাতে, সেই ইতিহাসটা অমিত মালব্যদের জানা আছে। অমিত মালব্যদের যে বারবার চীনকে কিভাবে প্রতিহত করেছে ভারত, তারপরে 62 পরে। আসলে এরা ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আর কে বলেছে? অমিত মালব্য। ওই যে ফেক নিউজের জন্মদাতা, ফাদার অফ ফেক নিউজ। এদের কথার উত্তর দিতে হবে আমাদের। এরা ইতিহাস জানে না, ইতিহাস বোঝে না, ইতিহাস বোঝাতে চায়। ভারত লাগোয়া আকাশ সীমায় রাডার সহ নয়া চীনা বিমানকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। অতি সম্প্রতি ভারতের উত্তরে লাদাখ সংলগ্ন আকসাই চীনে ভারতীয় ভূখণ্ড দখল করে 2টি প্রদেশ গঠনের কথা ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ। চীনের সরকারি সংবাদ সংস্থা সেই দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই চীনের আগ্রাসনের কথা স্বীকারও করেছে ভারত। এই আবহে চীনা বিমানের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লিও। প্রশান্ত মহাসাগরীয় এলাকার আকাশে রাডারযুক্ত মালবাহী চীনা বিমানের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক দেখা গিয়েছে। ভারত সহ জাপান এমনকি আমেরিকার ওপরেও চাপ বাড়িয়ে দিয়েছে ওই উড়ন্ত রাডার। একটি মালবাহী বিমানের রাডার লাগানোর নেপথ্যে চীনা প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য কি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে 6ষ্ঠ প্রজন্মের জেট যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে নিজের শক্তি জাহির করেছিল লাল চীন। এবার আরো কয়েক ধাপ এগিয়ে মালবাহী বিমানের রাডার প্রযুক্তির ব্যবহার কি প্রতিবেশী রাষ্ট্রের নজরদারি বাড়ানোর লক্ষ্যে?
আকসাই চীনে ভারতীয় ভূখণ্ড দখল করে দুটি প্রদেশ গঠনের সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ওই বিমান দিল্লির উদ্বেগে বাড়তি মাত্রা জুড়েছে। চীনের গণমুক্তি ফৌজের বায়ুসেনা ইংরেজি নতুন বছরে ওই মালবাহী বিমানের মডেল প্রকাশ করেছে, যার পৃষ্ঠদেশে যে র্যাডার লাগানো রয়েছে তাতে আকাশ থেকে 360 ডিগ্রি এলাকায় একটানা নজরদারি চালাতে সক্ষম। বেজিংয়ের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে ওই মালবাহী র্যাডার যুক্ত বিমানের নাম KJ-3000। বিমানটি সম্পূর্ণ চীনা প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে ঘোষিত প্রকল্পের নয়া শর্ত আরোপ। অন্য প্রকল্পের সুবিধা পেলেই কাটা যাবে নাম। মহারাষ্ট্রের লড়কি বাহন প্রকল্পের উপভোক্তাদের যাচাই পর্ব শুরু। মানুষের সঙ্গে প্রবঞ্চনার অভিযোগ বিরোধীদের। 2024 সালের অগস্ট মাসে একনাথ শিন্ডে সরকারের হাত ধরে শুরু হয় মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা। প্রকল্পের উপভোক্তা 18 থেকে 65 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে মাথাপিছু 1500 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে মহাজুতি জোট প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় এলে ভাতার টাকা বেড়ে 1500 থেকে 2100 হবে। 23শে নভেম্বর রাজ্যে মহাজুতি জোটের জয়ের পেছনে এই প্রকল্পের বড়সড় ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। ভোটে জিতে আসার পরেই ভোলবদল মহাজোটের একগুচ্ছ নতুন শর্ত আরোপ হলো প্রকল্পে। বলে দেওয়া হলো অন্য প্রকল্পের সুবিধা পেলে লড়কি বাহিনীর তালিকা থেকে নাম বাদ। রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর, এই শর্তের ফলে অন্তত 20 লক্ষ উপভোক্তার নাম বাদ যেতে চলেছে। রাজ্য জুড়ে এ নিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অদিতি তৎকারে জানিয়েছেন, কিছু অভিযোগের ভিত্তিতে এই যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার। मुख्यमंत्री माझी लाडकी बहन ये जो योजना है, इस योजना में हमें कुछ पिछले 1-1.5 महीने से जो कुछ कंप्लेंट्स है वो प्राप्त हुई है और वो जो कंप्लेंट्स है उस बेस पे हमने हमारा जीआर में जो कुछ रूल्स एंड रेगुलेशंस जो उसमें इंक्लूड किए हैं उसी मुताबिक जो है हम कुछ वेरिफिकेशन, क्रॉस वेरिफिकेशन आगे के कुछ दिनों में करने वाले हैं। उसमें IT डिपार्टमेंट के साथ इनकम का क्रॉस वेरिफिकेशन हो, जो 4 व्हीलर व्हीकल्स हो उनका ट्रांसपोर्ट डिपार्टमेंट के साथ क्रॉस वेरिफिकेशन हो, आधार और नेमिंग का क्रॉस वेरिफिकेशन है और ये सब जो चीजें हैं वो हम करने वाले हैं। यहाँ पे जो पात्र हमारे लाभार्थी है उनमें उनको इस बात से कोई भी चिंता रखने की जरूरत नहीं है। हमें ज्यादा से ज्यादा लाभार्थियों को लाभ देना ही है, लेकिन कुछ जो कंप्लेंट्स हमारे पास आए हैं उसी के मुताबिक हम कुछ यहाँ पे वेरिफिकेशंस करने वाले हैं और जल्द से जल्द ये वेरिफिकेशंस है। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারার অভিযোগ কংগ্রেসের। এই বিষয়ে মোদীকেও কটাক্ষ করেছে কংগ্রেস। ফ্রড, একদম পুরো একটা মানুষের সাথে ধোঁকা, প্রবঞ্চনা। ভোট মিটে গেছে, ভোটের আগে বলেছিল লাডলি বাহিনী যোজনা এসব করেছে, তো এইসব করে ভোট নেওয়া হয়ে গেছে, মহারাষ্ট্র জেতা হয়ে গেছে। আসলে যে দেশের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তার স্বরাষ্ট্রমন্ত্রী বলে ও তো চুনাবি জুমলা থা। তো সেই দেশে, সেই রাজ্যের একটা রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দলের, তিনি তার পদাঙ্ক অনুসরণ করবেন, এটা আবার নতুন কথার কি আছে? মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যে কথা বলা, তঞ্চকতা করা, ভোট নিয়ে পালিয়ে যাওয়া, এটা এক ধরনের অপরাধ। এটাকেও বলা হয় রাজনৈতিক চৌর্যবৃত্তি, পলিটিক্যাল থেফট। তবে শুধু অন্য প্রকল্পের সুবিধা পাওয়াই নয়, পরিবারের আয় বছরে 2.5 লক্ষ টাকার বেশি হলেও নাম বাদ যাবে তালিকা থেকে, জানিয়েছে সরকার। ভোটের আগে জনমোহিনী প্রকল্প দিয়ে মানুষের আস্থা অর্জন করে ভোটের পর সেই প্রকল্প থেকে সরে আসায় প্রশ্ন উঠছে মহারাষ্ট্র সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়েই। কলকাতা টিভি। ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। খুনে জড়িত তাঁরই আত্মীয়। ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিট গঠন করে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ছত্তিশগড় পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে অভিযুক্ত ঠিকাদারের বাড়ি। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক
আকচাকচি। নির্ভীক সাংবাদিকতায় কি কাল হলো? ছত্তিশগড়ের বিজাপুরে সাংবাদিক খুনে উঠছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, মুকেশ চন্দ্রকর খুনে জড়িত তাঁরই আত্মীয়। সূত্রে খবর, সেই বৈঠকের নামে তরুণ সাংবাদিককে ডেকে নিয়ে যায় ঠিকাদার সুরেশের বাড়িতে। খুনের ঘটনায় পুলিশ শনিবার গ্রেপ্তার করে রিতেশ চন্দ্রকর সহ 3 জনকে। বস্তার জেলায় সড়ক নির্মাণে 120 কোটি টাকা দুর্নীতির খবর ফাঁস করেছিলেন মুকেশ। তারপর থেকে খুনের হুমকি পেতে থাকেন তিনি। গত 3রা জানুয়ারি সুরেশের বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। ঘটনায় অন্যতম অভিযুক্ত ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরও এখনো পলাতক। বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয় ঠিকাদারের বাড়ি। সাংবাদিক হত্যায় উত্তাল ছত্তিশগড় সহ সারা দেশ। রায়পুর প্রেস ক্লাবের তরফে বিক্ষোভ দেখানো হয়। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন সাংবাদিকরা। जब तक ये राज्यपाल रहेंगे, हम अपनी मांगों को लेकर, हम अपनी समस्याओं को लेकर राजभवन कभी नहीं जाएंगे। 1 জানুয়ারি রাত 8টা নাগাদ সাংবাদিক মুকেশ তার আত্মীয় রিতেশের সঙ্গে অভিযুক্ত ঠিকাদারের বাড়িতে গিয়ে বৈঠক করেন। এরপরে সেখানে 3 জন মিলে লোহার রড দিয়ে মুকেশকে এলোপাথারি আঘাত করে। তার মাথায়, বুকে, পিঠে আঘাত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ আছে বলে পুলিশের দাবি। ঘটনাস্থলেই 15 থেকে 20 মিনিটের মধ্যে মৃত্যু হয় সাংবাদিকের। দেহ লোপাটের মতলবে বাড়ির সেপটিক ট্যাঙ্কে মুকেশের দেহ ফেলে দেয় অভিযুক্তরা। সিমেন্ট দিয়ে ভালো করে বন্ধ করে দেওয়া হয় সেপটিক ট্যাঙ্কের মুখ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের ব্যবহৃত লোহার রড এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মোবাইল টাওয়ার হ্যাক করে ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ। 11 জনের সিট গঠন করে তদন্ত শুরু করেছে বস্তা রেঞ্জের পুলিশ। 4টি দল আলাদা আলাদা জায়গায় চন্দ্রশেখরের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। जो स्पॉट में 2 आरोपी है, जो रितेश चंद्रकर और उनके जो सुपरवाइजर महेंद्र रामटेक के, वो उपस्थित रहा। उन्होंने वार किया और जैसा इसका साक्षी और छुपाने के लिए जो उस परिसर का जो टैंकी के ऊपर प्लास्टिंग करना, ये सब काम दिनेश चंद्रकर द्वारा की गई थे। ये सब में जो अन्य आरोपी जो सुरेश चंद्रकर, उसका भूमिका, उसको लेकर उन्हें भी गिरफ्तार करके पुलिस द्वारा आगे कार्रवाई की जाएगी। খুবই দুঃখজনক ঘটনা। অভিযুক্ত ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। পাশাপাশি তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কংগ্রেস কর্মী। और उसी तरह से बीजापुर में एक पत्रकार की हत्या हुई है, वो भी उसके प्रति भी संवेदना है और ये निंदनीय है, लेकिन सरकार मुस्तैदी से उसमें कार्रवाई कर रही है। SIT का गठन कर दिए हैं, 3 अपराधी पकड़े भी गए हैं और कोई भी दोषीदार बक्से नहीं जाएंगे और ठेकेदार के सारे अकाउंट वगैरह सील कर दिए गए हैं। उसके अवैध जो कब्जे हैं उसको भी हटाए गए हैं और ये कांग्रेस का एक कार्यकर्ता था। শনিবারই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন। बात का अरुण साव बहुत ताकतवर उप मुख्यमंत्री हैं। उसके विभाग में कोई प्रश्न करेगा, या तो ईडी उसको नोटिस भेजेगी या फिर मुकेश चंद्रकर जैसे उनको हश्र हो। খবর করতে গিয়ে কি প্রাণ গেল তরুণ সাংবাদিকের, নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? নিজের আত্মীয়ই জড়িত খুনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্তকে কংগ্রেস কর্মী বলে দাবি করছে শাসক দল। পাল্টা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। কলকাতা টিভি। বছরের শুরুতেই ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম 4 মাওবাদী, নিহত 1 পুলিশ কর্মী, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এখনো জারি তল্লাশি অভিযান। নতুন বছরের শুরুতেই ছত্তিশগড়ের একাধিক জায়গায় মাও বিরোধী অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। শনিবার রাতভর নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে চলে গুলির লড়াই। দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমান্তবর্তী অবুঝমারের জঙ্গলে এনকাউন্টারে খতম 4 মাওবাদী। মাওবাদীদের গুলিতে নিহত হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের 1 পুলিশ কর্মী। সরকারি সূত্রে খবর, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির পোশাক গায়ে ছিল ওই 4 মাওবাদীর। তাদের ডেরা থেকে উদ্ধার হয়েছে AK-47 এবং সেলফ লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গোপন সূত্রে অবুঝমারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর মেলে। নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও জেলায় এই অভিযান চলছে। রবিবারও দিনভর তল্লাশি অভিযান চলে।
মাওবাদীদের দেশ থেকে নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। 2026 সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। গত বছরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য এসেছে। নতুন বছরেও জারি রয়েছে সেই অভিযান। কলকাতা টিভি। বিজেপি শাসিত রাজ্যে ফের দলিত হেনস্থা। ওড়িশায় ছাগল চুরির অভিযোগে 2 দলিত যুবককে হেনস্থার অভিযোগ। চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে কান ধরে হাঁটু মুড়ে বসে থাকার নিদান দেওয়া হলো। ওড়িশায় সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি মোহন চরণ মাঝিকে বেছে নিয়েছে বিজেপি। কিন্তু বিজেপি সে রাজ্যে ক্ষমতায় আসার পর দলিত আদিবাসীদের উপরে শুরু হয়েছে নানাবিধ অত্যাচার। এবার 2 দলিত যুবককে হেনস্থার অভিযোগ উঠল ওড়িশার জগৎসিংপুরে। ছাগল চুরির অভিযোগে 2 দলিত যুবকের চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে কান ধরে হাঁটু মুড়ে বসে থাকার নিদান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হেনস্থার সেই ছবি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সূত্র জানা যায়, ওড়িশা পুলিশ এসে উল্টে আবার তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, পাঠানো হয় জেল হেফাজতে। কিন্তু অবশেষে জামিনে মুক্ত হন তারা। 2 যুবকের একজনের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সীমাতলা গ্রাম থেকে তার ছেলে একজন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। বড়দিয়া ব্রিজের কাছে পঞ্চায়েত অফিসের সামনে কয়েকজন ওই দুজনকে অটো থেকে নামায় এবং তাদের হেনস্থা করা হয়। ঘটনায় তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি আইন 1989 এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে গ্রেপ্তার করা হয় 7 জনকে। জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, দলিতদের উপরে অত্যাচারের হারে সব থেকে এগিয়ে বিজেপি শাসিত 5 রাজ্য। বিজেপির সদ্য ক্ষমতায় আসা ওড়িশাও ধীরে ধীরে সেই চক্রেই সামিল হচ্ছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।